ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। মায়েরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুধু যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘন্টাখানিকের মতো কাজ করলো। ভার্সিটিতে কিছুদিন পর এক্সাম, সেসব কোয়েশ্চেন রেডি করলো। এরপর উঠে দাঁড়ায় রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। শার্ট প্যান্ট ব্লেজার সহ সব পরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘড়ির ভেতর লেখা গুচিতে চোখ বুলালো। মায়রার বলা বুচি শব্দটা মনে পড়লে ঘাড় বাঁকিয়ে মায়রার ঘুমন্ত মুখ পানে চাইল। মুখাবয়ব গম্ভীর, না চাইতেও ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। মায়রা ঘুমের ঘরে বিড়বিড় করে ডেকে ওঠে, শিশওয়ালা। ইরফানের কান সজাগ হয়। ঘরের ফ্যান বন্ধ, এসি দেয়া, এজন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে যায় মায়রার দিকে। মায়রা ঘুমের ঘরে আবারও ডেকে ওঠে, শিশওয়ালা। ইরফান মায়রার পাশে বসে মায়রার দিকে ঝুঁকলো। মায়রার ভারী নিঃশ্বাসের শব্দ পায়। ডান হাত বাড়িয়ে মায়রার গালে রাখে। মায়রা আবারও ডেকে ওঠে, শিশওয়ালা। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রার ঘুমের ঘরে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই এনজয় করে। মৃদু স্বরে বলে, বলো। মায়রার কপালে বিরক্তির ভাঁজ। আদো আদো স্বরে বলে, তুমি যেও না। ইরফান মায়রার ঠোঁটে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে, আমার অফিস আছে, যেতে হবে। মায়রা ঘুমের ঘরে এপাশ থেকে ওপাশ করে বিড়বিড় করে, তুমি নিষ্ঠুর শিশওয়ালা। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখলো। মায়রাকে তার দিকে ফেরালো, ডান হাতে গাল ধরে নাড়ালো। এই মেয়ে ঘুমে কাদা। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়। তার অফিসের পিএকে কল করে। ওপাশ থেকে কেউ বলে, জি স্যার, বলুন। ইরফান ডান হাতে কানে ফোন ধরেছে, বাঁ হাতে প্যান্টের পকেটে রাখা। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, রাকিব, আমি অফিসে আসছি না। রাকিব অসহায় কণ্ঠে বলে, স্যার, মিটিংয়ে কি হবে তাহলে? বড় স্যার রেগে যাবে। আমায় আমায় বস্তা বস্তা কথা শোনাবে। আপনি মিটিং ক্যান্সেল করবেন না প্লিজ স্যার। স্যার। ইরফান ধমকে ওঠে। সারা। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। টি শার্ট টেনে বুকে থুতু দেয় দুবার। সে বারবার এক ভুল করে কেন? এই জমের থেকে বাঁচতে আরেক জমের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অ্যাট ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে জয়েন হব। নেক্সট 15 মিনিটসের মাঝে ম্যানেজ করো। জি স্যার। ইরফান কল কেটে দেয়। রুমের এক কোনায় রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান মায়রার দিক করে। প্রায় 1.5 ঘন্টা টানা কথা বলে মিটিং শেষ করে। মায়রার থেকে অনেকটা দূরত্বে বসায় মায়রার ঘুম ভাঙেনি। ইরফান মায়রার দিকে তাকালো। সে একটু পরপর মায়রার দিকে তাকিয়েছিল। মায়রার আপাতত পুরো বেড একবার রাউন্ড দেয়া শেষ। এখন আপাতত বালিশের উপর পা আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হলো না, তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা গড়াতে গড়াতে বেডের কোনায় চলে এসেছে। কয়েক সেকেন্ডের মাঝেই মায়রা পড়বে পড়বে ভাবনা শেষ হওয়ার আগেই মায়রা বেডের উপর থেকে পড়তে নেয়। ইরফান কোলের ওপর থেকে ল্যাপটপ ছুঁড়ে এক প্রকার দৌড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রাকে ধরে ফেলে। মায়রাকে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পেরে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর 1 সেকেন্ড লেট হলে এর ঘাড় ভাঙতো আজ নিশ্চিত। ইরফান জল শক্ত করে তাকায় মায়রার দিকে। ইচ্ছে করলো দুটো গালে থাপ্পড় দিয়ে একে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মায়রার মুখ পানে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বড় হবি না তুই? মায়রা একটু নড়ে চড়ে ইরফানের 2 হাতের উপরেই আরামে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মুখ নামিয়ে মায়রার গালে একটা চুমু খায়। এরপর মেঝে থেকে মায়রাকে নিয়ে উঠে দাঁড়ায়। মায়রাকে বেডে শুয়ে দিয়ে উল্টো ঘুরে তাকায়। মেঝেতে চোখ পড়লে দৃষ্টিতে বিস্ময় ভর করে। ল্যাপটপ দুভাগ হয়ে পড়ে আছে। এগিয়ে গিয়ে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এটা কখন ছুড়লো? এখানে অফিসের কত ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আছে। ঘাড় বাঁকিয়ে একবার মায়রার দিকে তাকালো। হতাশার শ্বাস ফেললো সমানে। এমন বউ থাকলে এসব বোধ হয় নর্মাল। দরজায় কেউ নক করলে ইরফান দরজা খুলে তার বাবাকে দেখলো। তারেক নেওয়াজ গম্ভীর স্বরে বলে, তুমি কি নতুন বউ হয়েছো? অফিস যাওনি কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মাই উইশ বাবা, তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারেক নেওয়াজ রেগে বলে, আমার কি প্রবলেম মানে? ছোটবেলায় স্কুলে যাওয়ার মতো তোমাকে ঠেলতে হবে আমার? ঘরে শুয়ে মিটিং করলে তারা তোমার সাথে ডিল করবে? ইরফান সাথে সাথে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, অফকোর্স।
তারেক নেওয়াজের কথা খুঁজে পেলেন না। ইরফান ঠিকই বলেছে করবে, কিন্তু সে কথা দিয়েছিল তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত থাকবে, কিন্তু তার ছেলে তো এখন তেরা, কার কথা শুনবে? তারেক নেওয়াজ কিছুটা গলা উঁচু করে বলে। তুমি আমার কথাটা রাখবে না? আমি ইরফান মাঝখান থেকে বলে ওঠে। বাবা তুমি যাও, কোথায় যাব? তোমার বউয়ের কাছে। তারেক নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে, কোনো রকমে বলে। মানে? ইরফান ভ্রু কুচকে বলে, আমার বউ ঘুমাচ্ছে, তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ। তারেক নেওয়াজ বাখারা হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলেও সে বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গল গ্রহে থেকে সৃষ্টি হয়ে তাদের উপর হামলা চালিয়েছে, কিন্তু এটা তার ছেলে, সেটা কি করে বিশ্বাস করবে? ঘরের মাঝে তারেক নেওয়াজ তার ঘরের দিকে এগিয়ে গেল। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট আর পাতলা টি শার্ট পরে নেয়। এরপর মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার ঘুমন্ত মুখ পানে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। এরপর হঠাৎই সুরলা কণ্ঠে গেয়ে ওঠে। 3টি ক্লাস শেষে মায়রা একটি গল্পের বই হাতে করে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবার 30 মিনিট পর ক্লাস আছে। মায়রা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মায়রাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মাইরা, পড়ে যাব। মায়রা হেসে বলে, তাহলে পড়ে যা। তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলে, আমার পক্ষীরা যাচ্ছে নাকি? তোর পক্ষীরা যাচ্ছে। মায়রা আর মিলা কলেজ মাঠের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়। জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মায়রা একটু পর ভ্রু কুচকে বলে ওঠে, কে আমার পক্ষীরাজ? মিলা দুহাত কোমরে রেখে বলে, তোমার পিসোওয়ালা কে গো ময়না? ওটা গরু নাকি? মায়রা মিলার কথা মাথায় একটা চাটি মেরে বলে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত। আই থুকু, ইস, এটা আমার ডায়লগ নয়। মিলা হাসতে হাসতে মায়রার গায়ের উপর ঢলে পড়ে কোনো রকমে বলে, পাগল, তোর তো ছোঁয়াচে রোগ হয়ে গেল রে মাইরা। তোর বরের থেকে ছোঁয়াচে রোগটা এসেছে, তাই না রে? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। ইস, সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিক বেরোবেই। তার কি দোষ? মিলা মায়রার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় গিয়ে ঘাসের উপর বসলো। মায়রার ঘাসের মাঝে লেপ্টে বসলো, পায়ের কেটস খুলে রাখলো দুই বান্ধবী। এরপর মায়রা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। মিলি মায়রার দুহাত ধরে বলে, মাইরা, একটা কথা বলবো? মায়রা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন? বলে ফেল। মিলা কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি ফ্রেন্ড হিসাবেই বলছি, কিছু মনে করিস না। মায়রা মিলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন। অল্প কয়েকদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মায়রাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলাকে বলে। মায়রা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। তো মিলা অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী নাকি তুই ভাগ্যবতী? মায়রা মিলার গানে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারের ভালোবাসবে। আর ভালোবেসে কি নাম দেবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপরি। এই সব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। সে মিলা অবাক হয়ে বলে, তোর বরের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছু একটা চাইলে 10টা এনে দেয়, তাছাড়া তোর যত্ন তো করে। তুই তো এসব গল্প করিস বসে বসে। তোর বর তো কি অনেক ভালোবাসে, জানিস না তুই? মায়রা মিলার কথা উড়িয়ে দিয়ে বলে, এটা আবার কি? খায় না মাথায় দেয়। চুপ। মিলা বিরক্ত হলো। মায়রার হেয়ালিপনায় বিরক্তি ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেজে থাকিস কেন? ক্লাস 7 থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের ওপর পিএইচডি করেছিস, আর জামাইয়ের ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তোর জামাই তোরে সেই ভালোবাসে। মায়রা পাতা দিল না। হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিলে মিলা মায়রাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম বলছিস না কেন? মায়রা মাথা নিচু করে বিরক্তি কণ্ঠে বলে, চুপ থাকতো, জ্বালাস না। মিলা অবাক কণ্ঠে বলে, তোর পিসোওয়ালাকে ভালোবাসিস না মাইরা? মায়রা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মিলা বিরক্ত হয়ে মায়রাকে আবারও ধাক্কা দেয়। মায়রা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মিলা মায়রাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতেই থাকে, অতঃপর বলে,
তোরা তো দুজনেই দুজনকে ভালোবাসিস তাই না? তাহলে তোদের মাঝে এমন দূরত্ব কেন রে? এই মাইরা, মাইরা, মায়েরা হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শিশুওয়ালাকে ভালোবাসি আমি। আমি তাকে না দেখেই ভালোবাসি। সে খোড়া হলেও তাকে ভালোবাসি, কানা হলেও তাকেই ভালোবাসি। কিন্তু সে আমাকে ভালোবাসে না মিলা। সে আমাকে বিয়ের পরে মানতে চায়নি। থাপ্পড় মারতো নিয়ম করে, সহ্য করতে পারতো না আমায়। একটু থেমে আবারও ভেজা গলায় বলে, আর এখন কেন এত দরদ দেখায়? দুদিনে এত দরদ আসে কোথা থেকে জানিস? কথাটা বলে মায়েরা দুহাতের বোরখার হাত কোনই পর্যন্ত গুটিয়ে দুহাত দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, এই যে এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এসব দরদ থাকবে না। টাকা আছে তাই উড়ায়। এসবকে ভালোবাসা বলে মিলা? কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিলা বিস্ময় চোখে বাখারা হয়ে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো, সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে মায়রা উঠল না, না তো উঠল মিলা। মায়রার মাথা নিচু, মিলার দৃষ্টি মায়রার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। মায়রা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলা। কারণ শুনবি, তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানত না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল। সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখতো। হায়রে পুরুষ মানুষ! মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি। অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মায়রা বিদ্রুপের হাসি হাসে। মিলার দিকে ভেজা চোখে তাকায়, অতঃপর বলে, কি বুঝলি মিলা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে ধরেছিল। কথাটা ভাবলেই কেমন যেন লাগে। মায়ের স্পর্শটাই পাইনি। কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন? ও, সেই বাবা আবার আমায় খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা। একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসতো। মায়রার চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো। ভাগ্য করে এমন সৎমা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎমাকে কেন বিয়ে করেছিল জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধ হয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সেই আগের ভুল করেনি। একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করলো। অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে, এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে দুদিন নেই, তাই তার স্বামী মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে, তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কি হতো? মায়রা কথাটা বলে আকাশ পানে তাকায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মায়রার ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘমালা, তুমি যদি আমায় আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো। ইস, সত্যিই যদি এমন হতো। দৃষ্টিচোরা অসহায়, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়ায়। মায়রা চোখ জোড়া নামিয়ে নেয় ঘাসের ওপর। এরপর আবারও বলে, আমার সৎমা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি, রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব দিয়েছে তার হাতে। সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকলো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎমায়ের আমার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য, তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকলো মায়রা। চোখ জোড়া বারবার ঝাপসা হয়, দুহাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে, এসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরো একা লাগতো। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎমা, আসল মা নয়, খুব ভয় লাগতো তাকে।
কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভয় ভাঙাতো। এরপর সহজ হয়ে আমার মায়ের সাথে থাকতাম সব সময়। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো তাদের কেউ না। মায়েরা থামে, লম্বা শ্বাস ফেলে আবারও দুহাতে ঝাপসা চোখ জোড়া মুছে নিয়ে বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে, কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডদের বোন বা যে কেউ এদের থেকে বই আনতাম, তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম। তারপর একদিন শেষওয়ালাকে পেলাম, কিভাবে যেন ভালোবাসতাম, আবার হারিয়েও ফেললাম, আবার ফিরে পেলাম, কিন্তু সে তো আমায় ভালোবাসে না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলি। এরপর যে অল্প কয়েকজন আমায় ভালোবাসবে, ওইটুকু খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব। এরপর থেমে যায় মায়েরা, জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন করুণ কণ্ঠে বলে, আমার শিশুওয়ালা আমায় না দেখে কেন ভালোবাসলো না মিলা, আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে দুহাতের মাঝে মুখ লুকায়, চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবেই বিড়বিড় করে, আমার ভালোবাসার মতো কেউই নেই, গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎ মা থেকেও নেই। শিশুওয়ালা আমার মোহে আটকে আছে। মিলা এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায় মায়েরা। তোর স্বামী তোকে অনেক যত্ন করে, তুই তোর সেই বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মায়েরা কিছু বলল না। মিলা বোঝানোর স্বরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর, তোর স্বামীর ইচ্ছে পূরণ কর, নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে? অমন হলে তখন তোর পিসওয়ালা হারিয়ে যাবে। মায়েরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে। মিলা হেসে বলে, তোর পিসওয়ালা অন্য কারোর হয়ে যাবে। মায়েরা মিলাকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঢেলে বলে, শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয়, ওরা নোংরা হয়, ওরা ভালোবাসতে পারে না। ওদের ভালোবাসা নামক ফালতু জিনিস আমার লাগবে না, সেটা শিশুওয়ালা হলেও। মিলা মিটি মিটি হেসে বলে, তুই কতদিন ভার্জিন থাকার ডিসিশন নিলি? মায়েরা বিব্রত বোধ করে, কোনো রকমে উত্তর করে, জানি না। মিলা বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবছিস, তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মায়েরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না? তাদের তো বাবা মা থাকে, তবু সেই মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বল? তোর সৎমা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও তো পাশে থাকতে পারে না। তুই তোর স্বামীর ইচ্ছে পূরণ করে দে বোন, নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল? মায়েরা স্তব্ধ চোখে মিলার দিকে চেয়ে রইল, একটা কথাও বলল না, শুধু চেয়েই রইল। মিলা বিরক্ত হয় মায়েরা নীরবতায়। এ পর্যায়ে রেগে বলে, তুই সবসময় 10 লাইন বেশি বুঝিস। যখন রাস্তায় বের করে দিবে তখন এসব ভালোবাসার জানালা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপবতীকে ঘরে তুলবে। তখন রাস্তার ভিক্ষার থালা নিয়ে ঘুরিস। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে না দিয়ে আঙ্গুল চুষে খা, তারপর সে আরেকজনকে। আর বলতে পারে না। মায়েরা রেগে মিলার গালে একটা থাপ্পড় মেরে দেয়। মিলা অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা চোখ দুটো লাল, চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মায়েরাকে এমন একধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার। মেয়েটা কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়ই। মিলা বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতপর মায়েরাকে ঝাঁকিয়ে বলে, সরি মায়েরা। মায়েরার ধ্যান ভাঙল বোধ হয়, ভাঙা গলায় বলে, অন্যকে টানছিস কেন বারবার? ও। মিলা ছোট্ট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে আরেক ফুলে মধুর সন্ধানে চলে যায়। আমার মা সবসময় এটা বলে। মায়েরা ঢোক গেল, অস্ফুট স্বরে বলে, ও।
কথাটা বলে আনমনা হয় চোখ থেকে আরও কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গড়ালো। বেশ কিছুক্ষণ পর মায়েরা মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে মিলার দিকে যেয়ে হেসে ফেলল। মিলার যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে একটা চুমু খেয়ে বলল, আমি সরি। মনে রাখিস না মারটা? চাইলে 10টা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমাকে। এরপর কোলের উপর রাখা বইটি নিয়ে উঠে দাঁড়ালো। মায়রাকে উঠতে দেখে মিলাও উঠে দাঁড়ালো। মায়রা হেসে বলে, তুই ক্লাসে যা মিলা, আমি একটু ওয়াশরুমে যাব। মিলা অবাক হলো না। মায়রা তো এমনই, সব সময় কেমন যেন হাসে। সে বুঝেছে মায়রা খুব কষ্ট পেয়েছে। মায়রা উল্টো ঘুরে দু পায়ে এগোলে মিলা বলে ওঠে, তুই কি আমার কথায় মন খারাপ করলি মায়েরা? আমি তোর ভালোর জন্যই বলতে চেয়েছিলাম, সরি। মায়রার পা থেমে যায়। মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, না রে, মন খারাপ করব কেন? শুধু বুঝলাম মেয়েরা পুতুল, তাদের মাথার উপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মেশিন রূপী মানুষ থাকে। এই দেখ, বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছের বিরুদ্ধে একজনের সাথে বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এখানে আমি সেই সিচুয়েশনের জন্য প্রস্তুত নই। তবু আমার ইচ্ছে কি যায় আসে? সংসার বাঁচাতে হবে তো আমাদের চাওয়া পাওয়া সব ছুঁড়ে ফেলে স্বামীর চাওয়া মেটাতে হবে, এটাই। কথাটা বলে আর দাঁড়ালো না। ওয়াশরুমের দিকে যেতে যেতে মলিন কণ্ঠে বলে, ছোটবেলায় লুডো খেলতাম, আমার গুটি খেয়ে নিলে আমি কাঁদতাম। আর এখন জীবনের এত জটিল জটিল খেলা দেখে হাসি। আর একটু এগিয়ে গিয়ে থেমে যায় মায়রা। পিছু পিছু মিলা আসছে। মায়রা উল্টো ঘুরে মিলার দিকে তাকায়। মিলা অপরাধী চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা মিলার অবস্থা থেকে পেট চেপে হাসতে লাগলো। কোনো রকমে হাসি থামিয়ে বলে, তুই এমন দেবদাস হয়ে গেলি কেন বুঝলাম না। বোন রে, জামাই প্যারা দিলে এসব কাজে লাগবে। তখনকার জন্য মন খারাপের ডোজ জমিয়ে রাখ, ক্লাসে যা। মিলা মায়রার হাত ধরে বলে, সরি মায়েরা, তুই আমার কথাই কষ্ট পেয়েছিস জানি। মায়রা মৃদু হেসে বলে, কষ্ট কি সেটাই তো বুঝি না, পাবো কি করে? একটু থেমে উদাস কণ্ঠে বলে, বাবা মারা যাওয়ায় আফসোস করি না যে আমার মাকে ভালোবাসেনি, অমানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে। সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে ডাকতে পারতাম না কখনো। অমন বাবা আমার নেই, তাতেই শান্তি আমার। মা মারা যাওয়াতে আমি শান্তি পেয়েছি। বাঁচলে আবার আমার বাবার ঘরেই আসতো, আবার অত্যাচার সহ্য করতে হতো। অমন অমানুষ নামক স্বামীর ঘরের চেয়ে মাটির তলাই মায়ের শান্তির জায়গা। শুধু একটা তীব্র আফসোস হয়, সেদিন মায়ের সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গর্ভধারিণী মায়ের বুকের উপর আমার একটুখানি জায়গা কেন হলো না। কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেলল মায়রা। ডান হাতে ঝাপসা চোখ দুটো স্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকালো। হঠাৎই হাত উঠিয়ে বলে, এই লিয়ানা, দাঁড়া আমার জন্য, আমিও ওয়াশরুমে যাব। কথাটা বলে দৌড় লাগায়। পিছু ফিরে মিলার দিকে তাকিয়ে হেসে বলে, ক্লাসে যা বান্ধবী। মিলা অসহায় চোখে চেয়ে রইল। লাস্ট দুটো ক্লাস মাইরা হেসে খেলেই শেষ করে। মিলাকে চুপ দেখে ওকে খোঁচায়। মিলা হাসেনি। মায়রা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পট বের করে পানি খায় মায়রা। পাশেই মিলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মায়রা বিরক্ত হয় মিলাকে দেখে। মিলাকে ধাক্কা দিয়ে বলে, এই, তোর কয় নম্বর স্বামীর জন্য এমন মুখ করে রেখেছিস, বেয়াদ্দব মহিলা? মিলা কিছু বলল না। মায়রা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মিলার দিকে ছুঁড়ে দেয়। সেই সময় এদিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল। মিলা মুখ সরিয়ে নিয়ে পানি গিয়ে পড়ে সে ম্যাডামের মুখে। মায়রা এটা দেখে চোখ বড় বড় করে তাকায়। সময় নষ্ট না করে দিশেহারা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে। মিলার হাত ধরতে ভোলেনি। ওদিকে সে ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না। অনেক স্টুডেন্ট এর মাঝে কাউকে ধরতে না পেরে বিরক্ত হয়ে চলে গেল। মায়রা কমন রুমের সামনে দাঁড়িয়ে হাঁপায়। মিলা রেগে বলে, গরমে এত দৌড়াস কেন, ভাল লাগে না। মায়রা আশেপাশে সে ম্যাডামকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিলার দিকে চেয়ে বলে, তোর দোষ। তুই যখন দেখলি আমি পানি মারছি, তুই মুখটা আমার হাতের দিকে এগিয়ে দিবি না?
তা না করে সরিয়ে নিয়েছিস, এজন্যই তো কেলেঙ্কারিটা ঘটলো। মিলা অবাক হয়ে তাকালো, কি লজিকের? কিছু বলতে গিয়েও থেমে গেল। মন খারাপ হলো তার, মলিন গলায় বলল, তুই মিথ্যে মিথ্যে হাসিস মায়েরা, এসব মিথ্যে হাসি আমার ভালো লাগে না। মায়েরা মৃদু হেসে বলল, বেশি ভাবছিস, মিথ্যে হাসবো কেন? হাসতে ভালো লাগে তাই হাসি। আচ্ছা থাক, উনি চলে আসবে এখন। মিলা আবারও বলে, তোর রাগ হয় না মায়েরা? তোর পিসওয়ালা তোকে তোর মতো করে ভালোবাসে না বলেই। মায়েরা মিলার দিকে চেয়ে থাকে। সময়ের সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে। ঝাপসা চোখ জোড়া বারবার পলক ঝাপতে বলে, রাগ হবে কেন মিলা? ভালোবাসা কি বলে কয়ে হয়? ভালোবাসলেও যেমন কারো দোষ থাকে না, তেমন ভালোবাসতে না পারলেও তার কোনো দোষ থাকে না। এসব মনের ব্যাপার। তাছাড়া উনি ভালো মানুষ, ওনার মন অনেক ভালো। শুধু আমাকে মারার সময় একটুও মায়া কাজ করতো না। লাস্ট কথাটাই কেমন অসহায়ত্ব ফুটে উঠলো। আবারও বলে, আমি ভাবতাম শিশওয়ালা আমাকে পছন্দ করত, আমার জন্যই শীষ বাজাতো, আমাকে শোনাতে যেত। কিন্তু এটার একটু মেলেনি। উনি আমাকে চিনতো না রে। মিলা অবাক হয়ে বলে, সত্যি চিনতো না? কিভাবে বুঝলি? মায়েরা মৃদু হেসে বলে, যে রাতগুলোই মাঝে মাঝে ওনার শীষ শুনতে পেতাম, আমি তখন ভাবতাম অনেকে থাকে না, লুকোনো প্রেমিক লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে। আমি ভাবতাম সে আমাকে ওভাবে ভালোবাসে, তাই আমার সামনে আসে না। সেই রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়চ্ছিলাম। আমি তাকে দেখতে চাইছিলাম, আর একটু হলেই তাকে দেখতে পেতাম। কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কাঁচা মাটিতে। পড়ে গিয়ে অনেকটা শব্দ করে ডেকেছিলাম, শিশওয়ালা। লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিলেন। ডিসগাস্টিং। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি পড়ে গিয়েছি, অথচ লোকটা কি বিরক্তিকর স্বরে কথাটা বলল। তবে আমার থেকে একটু সামনেই একটা কুকুর ছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল। বেশি আবেগ ছিল তখন। ভেবেছিলাম আমার পড়ে যাওয়া সে দেখেনি, আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, সেটা কয়েকদিন আগে বুঝলাম। কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মায়েরা মিলার দিকে তাকালে দেখলো মেয়েটা কৌতূহলী চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা মলিন হেসে বলে, কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিলাম, আপনিই কি সেই শিশওয়ালা, তাই না? সে উত্তর দিয়েছিল, আমার শরীরে পুষ্টি নেই, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কেন এটা তখন বুঝিনি, অথচ খুশি হয়েছি এটা ভেবে এটাই আমার শিশওয়ালা। পরে অনেক ভেবেচিন্তে বুঝলাম সে আসলে সেদিন আমার পড়ে যাওয়া দেখেছিল, কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম, তাই আমাকে একটু সাহায্য করতে আসেনি। আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম, বিয়ের পর পরিচিত হয়েছি। এরপর তো জানিসই। কথাগুলো বলে মায়েরা মিলার দিকে তাকিয়ে হেসে বলে, একটা জিনিস দেখবি? মিলা প্রশ্নাত্মক চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা মিলাকে টেনে একটা সাইড দিকে নিয়ে যায়, এরপর উল্টো ঘুরে দাঁড়ায়, সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে, এরপর ডান পায়ের প্লাজো হাঁটুর নিচ বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙুল দিয়ে দেখায়। মিলা অবাক হয়ে তাকায়। খুবই গভীর ক্ষত, শুকনো, তবে খুব গভীর ছিল বোঝা যাচ্ছে। মায়েরা প্লাজো ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, এরপর হেসে বলে, হোঁচট খেয়ে পড়লাম। তার একটু পরেই শিশুওয়ালা বাইক নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে বসি। আশেপাশে অনেক অন্ধকার ছিল। ঝোঁকের বসে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে হাঁটতেই পারছি না। জোর খাটিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যাই আবারও। কি যে অসহায় লাগছিল, সাথে ভয়। 5 মিনিটের পথ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে 50 মিনিটে বাড়ি ফিরেছিলাম। এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছে। ভয় লেগেছিল। একা একাই বের করলাম সেই লোহা। মাকে বলিনি, মা নিজে থেকেই দেখেছিল পায়ের অবস্থা। এরপর আমাকে জিজ্ঞেস করলে আমি মাকে বলি। মা বকেছিল অনেক, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছিল, অথচ আমি কিছুই বলিনি। পরে মা স্যাভলন, ব্যান্ডেজ আর ঔষধ এনে দিয়েছিল। ইনফেকশনের দিকে চলে গিয়েছিল। আমি 7 দিন কোর্সের জায়গায় একদিন ঔষধ খাওয়ার পর রাতে শুতে গিয়ে শুনলাম লাবিবের বাবা মাকে অনেক বকছে আমায় ঔষধ কিনে দেওয়ার জন্য। সে রাতে
এত খারাপ লেগেছিল নীলা, বিশ্বাস করবি না, আমি ঘুমোতেই পারিনি সেই রাতটা। শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সে রাতে। আসলে আমার অ্যাজমার প্রবলেম ছিল জানিস, কিন্তু মাঝে মাঝে হঠাৎ অবস্থা এত খারাপ হয়, বুঝি না কারণ।